বিশ্ববিদ্যালয়ের নাম বদল। বিশ্ববিদ্যালয়ের আগে রাজা কৃষ্ণনাথের নাম। অধিবেশনের শেষ দিনে সংশোধনী বিল পেশ। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল পেশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইবো। আবির রয়েছে আমার সঙ্গে। আবির, এবং মুর্শিদাবাদের মানুষের আবেগকে সম্মান দিয়ে রাজার নামে শিক্ষা প্রতিষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হলো। ফলে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আগে বসতে চলেছে মহারাজা কৃষ্ণনাথের নাম, এবং এই সংক্রান্ত বিলও আজকে রাজ্য বিধানসভাতে পেশ করা হয় এবং আলোচনার প্রেক্ষিতে সেই বিল পাশও করানো হয়েছে। তো সপ্তদশ বিধানসভার অধিবেশনের একেবারে শেষ দিনে গুরুত্বপূর্ণ সংশোধনী বিল এনে এটিকে বিধানসভায় পাশ করানো হয়েছে। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় সংশোধনী বিল 2026 এর মধ্যে দিয়ে বর্তমানে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদলে মুর্শিদাবাদ মহারাজা কৃষ্ণনাথ বিশ্ববিদ্যালয় বহরমপুর করার প্রস্তাব ছিল এই বিলের মধ্যে। সরকারি সূত্রের মতে জেলার ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, এবং কৃষ্ণনাথ কলেজকে কেন্দ্র করে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তৈরি শুরু থেকেই জেলার বড় অংশের মানুষজন প্রতিবাদ করেছিলেন। তাদের বক্তব্য ছিল যে যার দান করা জমির ওপর প্রতিষ্ঠান গড়ে উঠেছে সেই রাজার নাম বাদ করা নিয়ে জনমানসে ক্ষোভ তৈরি হচ্ছে, এবং শাসক দলের বিধায়করাও এর আগের সেশনগুলোতে বারবার ধরে জানিয়েছিলেন, আবেদন করেছিলেন বিধানসভার অভ্যন্তরে শিক্ষামন্ত্রীর কাছে। এবং বহরমপুরে এই নিয়ে প্রাক্তনীদের মিছিল হয়েছিল, জেলার বিশিষ্ট মানুষরা তারা মিছিল করেছিলেন, এবং জেলার ইতিহাস এবং ঐতিহ্যের অবমাননার অভিযোগকে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে এটা মানুষের মধ্যে একটা ক্ষোভও তৈরি হয় সেখানে। তো শেষমেশ রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে তারা যথাযথভাবে সম্মান দেবেন এবং তারা মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম সংশোধনী এনে বদল করবেন। শেষমেশ আজকে সেটি করা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নামে মহারাজা কৃষ্ণনাথ এই নামটিকে যুক্ত করা হয়েছে। তাহলে মুর্শিদাবাদের আবেগকে সম্মান দিয়ে এই পদক্ষেপ বলে মনে করছে রাজনৈতিক মহল। সঙ্গে থাকো আবির। সরকারকে সাধুবাদ জানানোর সুযোগ এসেছে, কারণ আমার কলেজ তার সেই নামবিহীন হয়ে যাচ্ছিল, অস্তিত্ববিহীন হয়ে যাচ্ছিল। সেখান থেকে কৃষ্ণনাথ কলেজ আবার তার নাম নিয়ে কলেজে অন্তত থাকবে। এই আনন্দটুকু তো সবাই মিলে আমরা উপভোগ করতেই চাইছি। যে নামকরণের মধ্যে কৃষ্ণনাথ নামটা থাকলো না, এই জিনিসটা প্রথম দিন থেকেই আমাদের খুব হতাশ করেছিল। পশ্চিমবাংলা বা ভারতবর্ষে এই যে পূর্বাঞ্চলের শিক্ষার বিস্তারের ইতিহাসে রাজা কৃষ্ণনাথের যে স্মরণীয় ভূমিকা, আমাদের মনে হয়েছিল সেই ভূমিকাকে অস্বীকার করা, এবং আজ মনে হচ্ছে আমরা সফল হয়েছি। নিঃসন্দেহে অভিনন্দনযোগ্য সিদ্ধান্ত। আর আজ এতদিন পর আমাদের মনে হচ্ছে সত্যি এটা আমাদেরই প্রতিষ্ঠান যার আপগ্রেডেশন হয়েছে। একটা কলেজ থেকে একটা বিশ্ববিদ্যালয়ে উত্তরণের যে প্রচেষ্টা, সেইটা যেন জারি থাকে, ধারাবাহিক, সেটা আমরা সরকারের কাছে অবশ্যই চাইবো আমাদের ভবিষ্যৎ চাওয়া। হাওড়া পুরসভার ওয়ার্ড বাড়ানোর প্রস্তাব। হাওড়া পুর আইনে সংশোধনী বিল পেশ রাজ্যের বিধানসভা অধিবেশনের শেষ দিনেই বিল পেশ। এ বিষয়ে জানাবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, দেখো 2018 সাল থেকে হাওড়া পুর নিগমের ভোট আটকে রয়েছে নানা জটিলতাতে। শেষবার হাওড়া পুরসভার ভোট হয়েছিল 2013 সালে। 2015 সালে বালি পুরসভাকে হাওড়া পুরসভার সঙ্গে মিলিয়ে দেওয়া হয়, এবং সেই সময় বালি পুরসভার 35টি ওয়ার্ডকে ভেঙে 16টি ওয়ার্ড তৈরি করে তা জুড়ে দেওয়া হয়েছিল হাওড়া পুরসভায়। কিন্তু 2021 সালে ফের পশ্চিমবঙ্গ বিধানসভায় হাওড়া পুরসভা সংশোধনী বিল এনে আবারও বালি এবং হাওড়াকে পৃথক করে দেওয়া হয়। আজকে যে বিলটি পেশ করা হয়েছিল হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সংশোধনী বিল, এই বিল পাশ হয়ে গেলে এটা পাশ হয়েও গিয়েছে, তা রাজ্যপালের কাছে পাঠানো হবে। নগরায়ণ দপ্তর সূত্রের খবর, রাজ্যপাল অনুমতি দিয়ে দিলে হাওড়া পুরসভা নির্বাচন করার ক্ষেত্রে সুবিধা হবে। এতদিন পর্যন্ত হাওড়াতে 50টি ওয়ার্ড ছিল, 16টি নতুন করে ওয়ার্ড যুক্ত করা হলো, তৈরি করা হলো, এবং নগরায়ণ দপ্তরের বক্তব্য যে সেখানকার জনবিন্যাস, মানুষের সুবিধার কথা ভেবে, প্রশাসনিক পরিকাঠামোর কথা ভেবে এই ওয়ার্ড বৃদ্ধি করা হয়েছে হাওড়া পুরসভাতে। বেশ। আগামী বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে বিজেপির পরামর্শ সংগ্রহ অভিযান, নয়া কর্মসূচি। রাজ্য জুড়ে জনমত সমীক্ষায় বিজেপি। বিধানসভা ভিত্তিক ঘুরবে বিজেপির গাড়ি। এলাকায় ঘুরে সমস্যা জানতে চাইবে বিজেপি। কি এই কর্মসূচি? নয়া কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে? ডিটেল জানাবে সুস্মিতা রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা, দেখো, আজ থেকেই শুরু হচ্ছে এই নয়া কর্মসূচি। আগামী বিধানসভা নির্বাচনের আগে সংকল্পপত্র প্রকাশের আগে বিজেপির এই কর্মসূচি সংকল্পপত্র পরামর্শ অভিযান। যে পরামর্শ অভিযানের মাধ্যমে বিজেপির যে 43টি সাংগঠনিক জেলা রয়েছে, সেই সাংগঠনিক জেলায় প্রায় 1000টি বক্স ভ্রাম্যমান গাড়িতে নিয়ে ঘুরবে বিজেপির কমিটির সদস্যরা।
এবং সেই বক্সের মধ্যে যারা সাধারণ মানুষ রয়েছেন এলাকা ভিত্তিক, তারা তাদের সমস্যার কথা, তারা তাদের দাবির কথা তুলে ধরবেন। একটি ফোন নাম্বার, সেই ফোন নাম্বারের মাধ্যমেও তারা জানাতে পারেন। একটি ইমেল আইডি দেওয়া হয়েছে যার মাধ্যমে মানুষ তার দাবি, তার চাওয়া পাওয়াকে প্রকাশ করতে পারবে বিজেপির সঙ্গে, এবং সেই মোতাবেক বিজেপি তার সংকল্পপত্রে তাদের যে 4টা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতিবদ্ধ সংকল্পপত্র প্রকাশ করবে, এমনটাই বক্তব্য বিজেপির। এছাড়াও এই 1000টি বক্স ছাড়াও 10,000 চিঠি পাঠানো হচ্ছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে, তাদের চাওয়া পাওয়া, তাদের যে কথা, সেই কথাকে জানার জন্য। অর্থাৎ মানুষের মন বুঝতে এবার বিজেপির এই সংকল্পপত্র যে অভিযান বা সংকল্পপত্রের পরামর্শ অভিযান, সেই অভিযানের কর্মসূচির সূচনা বঙ্গ বিজেপির, এবং আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি, এবং তার পরবর্তী সময়ে বিজেপি এই মানুষের জনমতের উপর ভিত্তি করে প্রকাশ করবে সংকল্পপত্র, এমনটাই খবর বিজেপি। আমাদের যে সংকল্পপত্র হবে সেটা যেন সর্বব্যাপী হয় এবং সর্বস্পর্শী হয়, তার লক্ষ্যে আমরা সংকল্পপত্র পরামর্শ অভিযান শুরু করছি আজ থেকে। যারা নো ভোট টু বিজেপিতে অংশগ্রহণ করেছেন, এবার তারা নো ভোট টু তৃণমূলে অংশগ্রহণ করবেন খোলা মনে, এই সরকারের থেকে পশ্চিমবঙ্গবাসীকে মুক্তি দিতে। তখন আপনাদেরও যা পরামর্শ, আপনারাও আমাদের এই অভিযানে সামিল হয়ে আপনাদের মতামত এখানে দিন। আগামী 18 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ধরনের পরামর্শ দেওয়ার জন্য ড্রপ বক্স থাকবে। 1000টি জায়গায় এই ড্রপ বক্স থাকবে। আমাদের এখানে একটা নাম্বার রাখা হয়েছে, টোল ফ্রি নাম্বার। এছাড়া মেল আইডি থাকছে, কিউআর কোড থাকছে, এবং সরাসরি কেউ যদি দলীয় দপ্তরে এই ধরনের প্রক্রিয়ার মধ্যে না গিয়ে চিঠি লিখে জানিয়ে দিতে পারেন আপনাদের, সেটাও সেখানে জানানো হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতে সুকান্ত মজুমদার, পদ্মশ্রী প্রসেনজিৎকে সম্মাননায় সুকান্ত মজুমদার। বালিগঞ্জে অভিনেতার বাড়িতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, ফুলের স্তবকে শুভেচ্ছা, রামলালার মূর্তি উপহার। রাজনীতি নয়, সিনেমা নিয়েই আলোচনা, জানান সুকান্ত মজুমদার। এর সাথে রাজনীতিকে জড়াবেন না, রাজনীতির কোনো জায়গা নেই। যারা পদ্ম পুরস্কার পান, আমরা তাদেরকে প্রতি বছরই আমরা অভিনন্দন জানাতে যাই। প্রসেনজিৎ দা, যাকে আমরা বুম্বাদা নামে চিনি, পদ্ম পুরস্কার প্রাপ্তি উপলক্ষে আজকে আমি মাননীয় বুম্বাদাকে শুভেচ্ছা জানালাম, অভিনন্দন জানালাম। বুম্বাদা রাজনীতির ঊর্ধ্বে, আমাদের আলোচনা ফিল্ম নিয়েই ছিল, কোনো রাজনীতির আলোচনা হয়নি। ঘোষণা 24 ঘন্টার মধ্যেই লক্ষ্মী লাভ। মহিলাদের অ্যাকাউন্টে বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের টাকা, উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা। বাজেটে মহিলাদের বাড়তি 500 টাকা দেওয়ার ঘোষণা। 24 ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে বাড়তি টাকা। দুদিন আগে ঘোষণা করেছিল লক্ষ্মী ভান্ডার বাড়ানোর কথা, টাকাটা ঢুকেছে 1700 টাকা। হ্যাঁ, খুশি। স্বামী বাইরে থাকে, কোনো সময় হাতে টাকা থাকে না, এই টাকাটা পাচ্ছি, ওই টাকাটা আমার কাজে লাগছে। পড়ার পয়সা দিলাম, খাতা কলম কিনলাম, কোনো সময় তো সংসারে তেল বাজার থাকে না, বাজারটা করলাম, কেউ তো চাল থাকলো না, চালটা নিলাম, অনেক কাজে দিচ্ছে টাকাটা। খুব সুবিধা হয়েছে, খুব খুশি হয়েছে। পশ্চিমবঙ্গে যত নারী আছে সবাই খুশি, প্রচন্ড উপকার হবে। যেরকম ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য টাকা দিতে পারতাম না, সেরকম আমরা দিতে পাচ্ছি, বা নিজেদের ইচ্ছা মতন খুশি মতন সব জিনিসগুলো কিনতে পাচ্ছি। এই জন্যই তাকে আমরা ধন্যবাদ দিতে চাই। অনেকটাই কাজে লেগেছে, বাচ্চাদের পড়াশোনার জন্য কিছুটা লাগে, সংসারের জন্য কিছুটা লাগে। দিদিকে আমার অনেক ধন্যবাদ। লক্ষ্মীর ভান্ডার নিয়েই রাজনীতির চর্চা শুরু হয়েছে ইতিমধ্যে। এটা ঘোষণার সরকার বলে দেন এইটা করব ওইটা করব, কিন্তু মহার্ঘ ভাতার যখন সুপ্রিম কোর্টের রায় আসে তখন ওখানে 10,000 কোটি টাকার উপর টাকা কোথার থেকে আসবে সেটা ওরা বলতে পারেন না। যে কাজ ওরা 15 বছরে করতে পারেননি, এখন যেন কেমন অত্যন্ত তাড়াহুড়োতে আছে। ভোটার অ্যাকাউন্ট মানে বিধানসভার অনুমোদন ছাড়া সরকারি টাকা খরচা করা যায় না। এতে লাভপ্রার্থীর সংখ্যাও বাড়ানো যায় না, এতে লাভপ্রার্থীদের কত দেওয়া হবে সেটাও বলা যায় না। তোমরা সেটা মানেননি। ওরা নতুন নতুন প্রকল্প চালু করার চেষ্টা করেছে। অগাস্ট মাসে তো ওদের সরকার থাকবে কি থাকবে না, তাই এখন এটা দাবার চালের মতো খেলে দিলে, হেরে ফিরে যাচ্ছে। শাসন করবি, রাজ করবি, আমাকে তাড়িয়ে পর। ফেব্রুয়ারি মাসে বাড়তিটা গেল, যে 1000 পাচ্ছিল 1500 পাবে, এবং যে 1200 পাচ্ছিল সে 1700 পাবে। সত্যি মহিলারা তো একটা প্রত্যাশা রাখবে তারই উপরে, যিনি এই প্রত্যাশা পূরণ করতে পারে। বিহারেতে মডেল কোড অফ কন্ডাক্ট ঘোষণার পরেও ভারতীয় জনতা পার্টি তারা ঘোষণা করেন মহিলাদের জন্য একটা প্রকল্প, এবং মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন তাদের ওই 10,000 টাকা ঢুকছিল। আমাদের একটা প্রক্রিয়াকরণ চলছিল,
তার আর্থিক বৃদ্ধি ওয়েল উইদিন দি ফাইন্যান্সিয়াল ইয়ার হয়েছে। কিসের এত ব্রেকিং নিউজ আরো একটা, পঞ্চায়েত বোর্ড গঠনের প্রথম 3 বছরে অনাস্থা নয়, বিধানসভা অধিবেশনের শেষ দিন বিল পাস। পঞ্চায়েত বোর্ড গঠনের প্রথম 3 বছরে অনাস্থা নয়, এ বিষয়ে আরো ডিটেল জানাবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, দ্য ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যামেন্ডমেন্ট বিল 2026 আজকে একেবারে শেষ দিনে শেষ সময় পাশ করালো হচ্ছে রাজ্য সরকার। এর ফলে হবে 3 বছর আগে বারবার অনাস্থানে পঞ্চায়েত স্তরে অনিশ্চয়তা সৃষ্টি করার দিন শেষ হতে চলেছে। পঞ্চায়েত প্রতিষ্ঠানগুলির কার্যকরী দায়িত্ব বাড়িয়ে পরিষেবা প্রদান এবং উন্নয়নমূলক কাজের সুবিধা একেবারে নিচু স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার সুদৃঢ় করতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পঞ্চায়েত দপ্তর সূত্রে খবর। গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধান, পঞ্চায়েত সমিতিদের সভাপতি এবং সহকারী সভাপতি, জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাপতিদের বিরুদ্ধে আর 3 বছর আগে অনাস্থা আনা যাবে না। আগে যেটা নিয়মে ছিল 2.5 বছর, সেটাই এই নতুন বিল এনে পাশ করালো রাজ্য। বেশ আবির। ছবি দেখাবো আপনাদের, দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন, ক্যাবওয়েতে গাড়িতে আগুন, বন্ধ গাড়ি চলাচল, হাওড়া থেকে কলকাতামুখী রাস্তায় তীব্র যানজট। দ্বিতীয় হুগলি সেতুতে চলন্ত গাড়িতে আগুন, ক্যাবওয়েতে গাড়িতে আগুন, বন্ধ গাড়ি চলাচল, হাওড়া থেকে কলকাতামুখী রাস্তায় যানজট। হ্যাঁ, ফলো করেছি আমি ওখানেই আছি। এখন কি পরিস্থিতি, যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা জানতে চাইবো। দেবাশিস রয়েছে আমার সঙ্গে। দেবাশিস, এমন জায়গায় আগুন লেগেছে সেখানে আগুন নিভিয়ে সেই অগ্নিদগ্ধ গাড়ি সেগুলোকে সরিয়ে নিতে গেলে সময় যথেষ্ট লাগবে। সেই কারণে যে পাশের রোড, মূলত সেখানে ভিআইপি রোড, সেই ভিআইপি রোড থেকে আপাতত ওপেন করে দিয়ে যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছেছে, কারণ আমরা জানি নবান্ন রয়েছে, সেখানে নবান্নের জন্য যে নিরাপত্তার জন্য যে দমকল বাহিনীরা সেখানে উপস্থিত থাকে, তারাই কিন্তু দ্রুত সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। হ্যাঁ, সেক্ষেত্রে চলন্ত গাড়িতে আগুন লাগলো দেবাশিস, হতাহতের কোনো খবর রয়েছে? চালক কেমন রয়েছেন? দেখো, পুলিশের সূত্রে খবর কোনো হতাহতের খবর নেই। তার কারণ চালক যখনই বুঝতে পারে যে তার গাড়ির সামনে থেকে ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোচ্ছে, তখনই সে কিন্তু গাড়ি বন্ধ করে কার্যত সে বেরিয়ে পড়ে। চালক এবং একজন সাওয়ারি ছিলেন, তারা দুজনেই সেখান থেকে বেরিয়ে পড়তে সক্ষম হয়েছে এবং তারপর দাউ দাউ করে চলতে থাকে গোটা গাড়িটি। ইতিমধ্যেই কিন্তু যানজটের সৃষ্টি যেরকম হয়েছে সেরকম যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে সিটি পুলিশ। অন্যদিকে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু কঠোর করা হয়েছে এবং গাড়ির মালিক বা চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি কারণে এই আগুন, যেহেতু নবান্ন রয়েছে সে কিন্তু সেই কারণেই কিন্তু এত নিরাপত্তা বলে মনে করছে পুলিশ। কেন এই আগুন লাগলো তা নিয়েও কিন্তু খতিয়ে দেখা হবে। তবে এই মুহূর্তে যানজট মুক্ত করার চেষ্টা চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের কর্মীরা। চালক এবং সাওয়ারি দুজনকেই কিন্তু অক্ষত অবস্থায় উদ্ধার করেছে হাওড়া সিটি পুলিশের ট্রাফিক বিভাগ। বেশ, বাঘাযতীনের দিকে নজর রাখি। সেখানে হনুমান মন্দিরে চুরি, সিসি ক্যামেরায় চুরির মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের, সেই সিসি ক্যামেরার ফুটেজ। মন্দিরে প্রায় 1.5 ঘন্টা ধরে চুরি, বাইরে বাইকে পাহারা আরো 2 চোরের। বাঘাযতীনে হনুমান মন্দিরে চুরি, এই ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করলো কিনা পুলিশ জানার চেষ্টা করবো। সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে, কাউকে আটক বা গ্রেফতার করা হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কোনো গ্রেফতারির খবর নেই। তবে যে সিসি ক্যামেরা ফুটেজ মন্দির কর্তৃপক্ষের তরফে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে, তাতে তারা আশা করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব যেন পুলিশ এই চোরদের ধরে। আজকে ভোর রাতে একেবারে দুঃসাহসিক চুরির ছবি দেখলেই একেবারে স্পষ্ট হয়ে যাবে, কেননা একেবারে পূর্ব পরিকল্পনা করে সেই সময় 3 জন চোর সেখানে আসে, যাদের মধ্যে 2 জন বাইকে করে বাইরে পাহারা দিচ্ছিল এবং একজন তালা ভেঙে ভেতরে ঢুকে এই মন্দিরের যে প্রণামী বাক্স, সেই বাক্স ভেঙে প্রায় 70,000 টাকার কাছাকাছি চুরি হয়েছে বলে মন্দির কর্তৃপক্ষের তরফে দাবি করা হচ্ছে। যদিও পুলিশের কাছে যাবতীয় যা সিসি ফুটেজ সহ যা যা প্রমাণ রয়েছে সেই সমস্ত কিছুই মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তুলে দেওয়া হয়েছে। আপাতত এটাই দেখার পুলিশ এই চুরির কিনারা কতক্ষণে করতে পারে। বেশ, আজকে সকালবেলা আমাদের মেইন পুরোহিত যে উনি যখন এসছেন, এসে দেখছে একটা গেটের 2টো তালা ভেঙেছে। সিসিটিভির ফুটেজে আমরা দেখতে পাচ্ছি 2 জন বাইকে ছিল আর একজন যিনি ভেতরে ঢুকে 2টো বাক্স থেকে ভেঙে সমস্ত টাকা একটা বড় বস্তার মতন করে ওটাকে নিয়ে চলে গেছে। না, আমরা ঠিক চিনতে পারছি না, কেন ওরা দুজনের মুখে মাস্ক পরা আছে
আর একজনের মাথায় হুডি দিয়ে ঢাকা আছে। সাথে সাথে আমরা থানায় কমপ্লেন করি। নজর রাখবো পরের খবরে। সাইকেলের সাহারায়, পিরামিডের পাহারায়, কলকাতা থেকে মিশর যাত্রী, হাওড়ার 3 ইয়ারি। বালি, নীলনদ, স্থাপত্য, মরীচিকা। মিশর মানে ম্যাজিক। পিরামিডের পাহারায়, সাইকেলে সাহারায়। সাহারা সাইকেল আমাদের চলছে দারুণভাবে সফল। দিনের বেলা, যদিও এখন উইন্টার সময়, কিন্তু দিনের বেলাটা গরম আছে, কিন্তু আমরা ভীষণভাবে সফল এবং মানে একটা অন্য রকমের অনুভূতি। সাহারা মরুভূমির অন্দরমহলে 3 বাঙালি, দেবাশিস চক্রবর্তী, মলয় মুখোপাধ্যায় এবং পার্থপ্রতিম হাজরা, 3 জনই হাওড়ার। সাহারা সফরের লক্ষ্য পরিবেশ দূষণের মোকাবিলার বার্তা এবং সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার। সত্যি চিন্তা করলে একদম গায়ে আমার কাঁটা দিয়ে আসছে। আমাদের লাস্ট একদম 6 মাস ধরে প্রিপারেশন চলছিল মানসিকভাবে, কিন্তু স্বপ্ন যে সফল হয়ে যাবে চিন্তাও করিনি এখন। 17 জানুয়ারি কলকাতা থেকে বিমানে মিশরের রাজধানী কায়রো, সেখানে ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে সফর শুরু। ভূমধ্যসাগরের পারে মিশরের আলেকজান্দ্রিয়া, সেখান থেকে সাইকেলের সফর। সফরের পথে গ্রেট স্ফিংসের সঙ্গে দেখা, মিশরের বিখ্যাত স্থাপত্য। তারপরে লেক নাসেরে নীল নদের হাতছানি। কলকাতা থেকে মিশরে, সাইকেলে সাহারায়। মিশর থেকে দেবাশিস চক্রবর্তী, নিউজ 18 বাংলা।